আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর রায় ঘোষণা করবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে ১৪ মে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্নকরণের মধ্য দিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়। সাক্ষ্য নেওয়া হয় ১০ জনের। অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে দাবি করে রায় সর্বোচ্চ সাজা প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। তবে আসামি পক্ষের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে কিনা এবং তার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফারিয়া, যে কোনো মুহূর্তে কিন্তু আলোচিত এই মামলার রায় পড়া শুরু হবে। ইতিমধ্যে মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে কিন্তু এজলাসে উঠানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে সকালে তাকে এই আদালতে হাজির করা হয় এবং তার এই মামলার রায় শোনার জন্য কিন্তু এজলাসে উপস্থিত হয়েছেন তার স্ত্রী এবং এজলাস সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছেন। ৩ বিচারকের বিচারিক প্যানেলে কিন্তু এই মামলার রায় ঘোষণা করা হবে। আপনি জানেন এই মামলায় একমাত্র আসামি কিন্তু হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা এবং গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবেও কিন্তু তাকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু আছেন এবং প্রসিকিউশন পক্ষ কিন্তু জানিয়েছেন নিরঙ্কুশভাবে এ মামলার যে অভিযোগ সেই অভিযোগ তারা প্রমাণ করতে পেরেছেন এবং তারা কিন্তু আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা এই সাজা কিন্তু চেয়েছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এ মামলায় কিন্তু হাসানুল হক ইনু তিনি নিজেও সাফাই সাক্ষী দিয়েছেন, একই সাথে আরেকজন কিন্তু তার পক্ষে সাক্ষী দিয়েছেন এবং তারা কিন্তু বলেছেন যে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছেন এবং তারা কিন্তু ন্যায় বিচার দাবি করেছেন। এই আদালত চত্বর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার চাদরে কিন্তু বেষ্টিত রয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন। তাদের আগ্রহ আসলে এই রায়ে হাসানুল হক ইনুর কি সাজা হয় কিংবা আদালত থেকে কি বিচারিক নির্দেশনা আসে। আমরা আশা করছি হয়তো যে কোনো মুহূর্তে রায় পড়া শুরু করবেন বিচারকরা এবং রায় পড়া শেষে হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা বা এখানে তার কি সাজা আসে সেটি হয়তো জানাতে পারবো। তো আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ২-এর এজলাসের সামনেই অবস্থান করছি। হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আপনাকে জানাতে পারবো। একই সাথে আদালত এই বিচারিক কি অবজারভেশন দেয় সেটিও হয়তো জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হাসানুল হক ইনুর মামলার রায় নিয়ে যে তথ্য আমার কাছে ছিল আপনাকে জানাতে চেষ্টা করলাম। ফারিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। ২০২৬-২৭ অর্থ বছরের মূল বাজেট পাশ হতে যাচ্ছে আজ। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সকাল ১১টায় বাজেট অধিবেশন শুরু হয়। এতে বেশ কয়েকজন সংসদ সদস্য প্রস্তাবিত বাজেটের খাতভিত্তিক বরাদ্দের ছাঁটাই প্রস্তাব করেন। প্রতীকী প্রতিবাদে ১ টাকা বরাদ্দের আহ্বান জানান তারা। তবে নানা যুক্তি দেখিয়ে এইসব ছাঁটাই প্রস্তাবের বিপক্ষে মত দেন অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হয়েছে বলে দাবি করেন। পরে কণ্ঠ ভোটে এইসব ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়। সশস্ত্র বাহিনী বিভাগ খাতে সংস্থার পক্ষে দায়ের করা মামলা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাব সমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। বিগত ১০-১৫ বছর স্পেশালি 2025-এর রেফারেন্স সহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। এই বর্তমান সরকারের দায়িত্বে আসার পর থেকে এই পর্যন্ত সমস্ত ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নত আছে।
ঋণ খেলাপি হয় চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। তবে নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখে। পরে এই আদেশের বিরুদ্ধে একই আসনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু অ্যাপিল করলে তা মঞ্জুর করে আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি না দেখে এর কনসিকুয়েন্স কি হবে বলা উচিত হবে না। তবে আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার সুবাদে সেটা হচ্ছে জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। বর্ষা এলেই যেন সড়ক ঘোরার উৎসবে মেতে ওঠে সিটি কর্পোরেশন ও বিভিন্ন সেবামূলক সংস্থা। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার বিভিন্ন প্রধান ও উপসড়ক ঘুরে রাখায় তৈরি হয়েছে চরম ভোগান্তি। বৃষ্টির পানিতে গর্তগুলো পরিণত হয় মরণ ফাঁদে। সড়ক কেটে রাস্তা তৈরি নিয়ে উত্তর সিটি কর্পোরেশন নতুন নিয়ম করলেও দক্ষিণে নেই কোনো উদ্যোগ। সড়ক খোঁড়াখুড়ি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন ফজলুল হক। ক্যালেন্ডারের পাতায় বর্ষা মৌসুম, সঙ্গে হঠাৎ করেই আকাশ ভেঙে নামছে তুমুল বৃষ্টি। কিন্তু এর মধ্যেই থেমে নেই উন্নয়নের খোঁড়াখুড়ি। রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলছে সড়ক কেটে কাজ করছে উন্নয়ন সংস্থাগুলো। রাজধানী মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং পুরো সড়কে নেই যানবাহন চলাচলের অবস্থা। রাস্তার মাঝেই কেটে সুয়ারেজ লাইন আর পিচ তোলা হচ্ছে নতুন রাস্তার জন্য। তীব্র ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী। যেসব রাস্তার কাজ শেষ হয়েছে সেগুলো দ্রুত চলাচলের উপযোগী করার দাবি তাদের। এক বছর ধরে আর কি আপনার রাস্তা কাজের এরকম করে কাজকর্ম করে এই রাস্তা বারবার ভাঙা হয়েছে, ঠিক আছে। তারপরে বারবার এগুলা মানে বাংলাদেশের সরকার এরকম যে রাস্তা করে বারবার ভাঙে আবার করে, ভাঙে আবার করে। আমাদের রাস্তাগুলো এমনভাবে করা হয় যাতে কিছুদিন পরে আবার নষ্ট হয়, আবারও করা যায়। তো সেক্ষেত্রে আবহাওয়া একটা ভালো ফ্যাক্ট। শুধু মোহাম্মদপুর নয়, এমন রাস্তা কেটে রাখা হয়েছে ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। ফলে বৃষ্টিতে ডুবে যাচ্ছে পুরো এলাকা। নিষিদ্ধ সময়ে এমন কাটাকাটিতে ভোগান্তির অন্ত নেই নগরবাসীর। কিন্তু সব জেনেও যেন মুখে কুলুপ এঁটেছে নগর কর্তৃপক্ষ। ডিপিডিসি যখন আসে, ওয়াসা যখন আসে, আমরা দেখি তারা প্রকল্পের মাধ্যমে কাজটি করে। অনেক সময় প্রকল্পের সময়সীমা একটা বেঁধে থাকে। তো এইটি জিজ্ঞাসা করা হয় যে প্রকল্পের আপনি শেষ সময় কাজটি করতে আসছেন, বর্ষার সময় তো এটা আসলে জনদুর্ভোগ আরও তৈরি করবে। সমন্বয়ের জায়গাটাতে কিন্তু সবাই কিন্তু এগিয়ে আসতে হবে। এই জায়গাটাতে আমি দেখেছি কিছু দুর্বলতা আছে। তো দুর্বলতা আমরা বারবারই নক করছি, কিন্তু দুর্বলতা কিন্তু সহজে যাচ্ছে না। আমরা চেষ্টা করছি যে মানুষের দুর্ভোগ যেন না হয়। যদিও উত্তর সিটি কর্পোরেশন ভোগান্তি কমাতে নিয়েছে নতুন উদ্যোগ। দুর্ভোগটাকে যেন মিনিমাইজ এবং কন্ট্রোল করা যায়, তো সেই জন্য যেটা হয়েছে যে এটাকে এখন ফেজ ওয়াইজ দেওয়া হচ্ছে। একটা নীতিমালা আছে, তাদের পরিকল্পনা অনুযায়ী যদি বাস্তবায়ন সন্তোষজনক থাকে সেক্ষেত্রে তারা পরবর্তীটুকু পারমিশন পাচ্ছে। সেই হিসেবে কাজগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এটা যেহেতু শুরু হয়েছে মাত্র, এটা ফলাফল পেতে একটু সময় লাগবে। প্রতি বছরই উন্নয়নের স্বার্থে সাময়িক কষ্ট, এমন সান্ত্বনার বাণী শোনানো হয় নগরবাসীকে। কিন্তু এই সাময়িক সেই কষ্ট স্থায়ী রূপ নেয় বছরের পর বছর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পর্যায়ক্রমে ঢাকা শহরে AI ক্যামেরা বসানো হবে জানিয়ে ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারীরা ডাকযোগে মামলার নোটিশ পাবেন এবং ডিএমপি নির্ধারিত 2টি নম্বর থেকে মোবাইলে মেসেজ যাবে। দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় লেক রোডে AI ক্যামেরা দ্বারা ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। AR বাদলের রিপোর্ট।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সিগন্যালে এআই ক্যামেরা স্থাপনের কারণে আইন মানতে শুরু করেছেন চালকরা। লালবাতির সিগন্যাল না মানলেই দেয়া হচ্ছে মামলা। এর ধারাবাহিকতায় রাজধানীর সংসদ ভবন এলাকায় লেক রোডে ট্রাফিক আইন মানাতে স্থাপন করা হয়েছে এআই ক্যামেরা। এ ক্যামেরার অন্তর্ভুক্ত এলাকায় গতিসীমা না মানা, অবৈধ পার্কিং, ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন করলেই মামলার আওতায় আসবে যানবাহনগুলো। এই এলাকার ক্যামেরা মনিটরিং কেন্দ্র মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে ট্রাফিক ডিসির কার্যালয়ে। সেখানে বসেই ট্রাফিক পুলিশ মনিটরিং করার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দিবে মামলা। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার রাজধানীবাসীকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, আইন ভাঙলে তাদের বিরুদ্ধে মামলা হবে। এই আধুনিক প্রযুক্তি সরাসরি আমাদের কমান্ড সেন্টারের সাথে সংযুক্ত। কোনো যানবাহন এই সুরক্ষিত সড়কে গতিসীমা লঙ্ঘন করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, চালক এবং আরোহী হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা করলে, অবৈধ পার্কিং এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয় নিখুঁতভাবে শনাক্ত করবে এবং ডিজিটাল পদ্ধতিতে ই প্রসিকিউশন বা মামলা রুজু হবে। মামলায় অভিযুক্তরা কিভাবে নোটিশ পাবেন তাও বলেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে 2টি নাম্বারের মাধ্যমে তার কাছে মেসেজ যাবে, কিন্তু প্রসিকিউশনের যে পেপার, সেই পেপারটি স্টেক হোল্ডারের কাছে, জনগণের কাছে বাই পোস্টে যাবে। এ পর্যন্ত 15,000 মামলা ও 38,000 সমন জারি হয়েছে বলেও জানান তিনি। এআই ক্যামেরা ব্যবহার করে 1,500-এর মতো মামলা আমরা করেছি। আর বাদল, RTV, ঢাকা। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হকের বিচারের রায় পড়া শুরু করেছে ট্রাইব্যুনাল। সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং নানা এইসব বিষয় সাক্ষ্য দিয়েছে, কিন্তু আসলে এই মামলায় আসামির বিরুদ্ধে যে মূল অভিযোগ, যেটা উনি কিন্তু যে উনি নিজে যেখানে পার্টিসিপেট করেছেন এরকম অভিযোগ না। তার বিরুদ্ধে মূল অভিযোগটা হচ্ছে যে উনি ষড়যন্ত্র করা, কনস্পিরেসি, যেটা ইনসাইটমেন্ট, অ্যাবেটমেন্ট, যেটা এই অভিযোগটা হলো মূল অভিযোগ। এবং এই অভিযোগের জন্য আমরা সাধারণত এই ধরনের অভিযোগের এভিডেন্সগুলা, এটা সাধারণত ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া যায় না। এবং কিন্তু আমার মনে হয় প্রসিকিউশনের বলবো তারা এই ব্যাপারে খুব সচেষ্ট ছিলেন এবং পেয়েছেন যে সেখানে তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে অ্যাকিউজডের যে অ্যাটলিস্ট 2টা টেলিফোন কনভারসেশন ওনারা পেয়েছেন, এবং যেটার অথেন্টিসিটি নিয়ে কোনো বিরোধ নেই। এবং তারপরেও আমরা কি এই বিষয়ে কি মন্তব্য করেছি আমরা একটু আমি বলবো। আমরা এটা হলো 211 পৃষ্ঠা থেকে আমি পড়তেছি। এই জাজমেন্টটা বেশ লেন্দি, এবং কারণ হলো আমরা প্রত্যেকটা সাক্ষী বা প্রত্যেকটা ডকুমেন্টের স্ক্যানিং, মার্শালিং এবং অ্যাপ্রিসিয়েশনের করা হয়েছে, এবং এটা পড়তে গেলে অনেক লেন্দি হবে বলেই, এবং এটা এই অনেক লেন্দি, আপনি বুঝতে পারতেছেন। এটা কিন্তু এই ফরম্যাটে প্রিন্ট দেওয়া হয়নি। এটা কাগজ মানে যাতে কম লাগে, কম জায়গার জন্য আমরা ওইভাবে স্পেস দিয়ে আমরা ওইভাবেই করেছি, প্রিন্ট দিয়েছি। যাই হোক, আমি এখানে আমার এটা নিয়ে 211 পৃষ্ঠার একটা অংশ থেকে বলছি, দ্য কন্টেন্টস অফ দ্য ইন্টারসেপ্টেড টেলিফোন কনভারসেশন বিটুইন দ্য অ্যাকিউজড হাসানুল হক ইনু অ্যান্ড দ্য দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মানে অ্যাজ রিলেট আপন দ্য প্রসিকিউশন আর রিপ্রোডিউস হ্যারিং বিলো। প্রথম টেলিফোনটা আমরা রিপ্রোডিউস করছি এখানে, এরপরে আমরা দ্বিতীয়টাও রিপ্রোডিউস করেছি। আমি আর ওটা এগুলো আবার পড়তে যাচ্ছি না, কিন্তু এটার অথেন্টিসিটি যদিও মানে স্বীকারও করেন না, আবার অস্বীকার করেন না, এরকম একটা পর্যায়ে যেহেতু আছে, এই জন্যে এটার অথেন্টিসিটি নিয়ে আমি একটু বেশ খালি লিখেছি আর কি, আমাদের লিখতে হয়েছে। এখান থেকে আমি একটু পড়ছি। The question that now falls to determine is whether the prosecution has succeeded in establishing the authenticity, voluntariness and integrity of the intercepted communication, particularly the audio recordings alleged containing conversation between the
Sheikh Hasina and the accused Hassanul Haq Inu, whether any challenge is there to survive in the light of the evidence adduced before the tribunal. মানে আরেকটা শিরোনাম হচ্ছে অথেন্টিসিটি, ভলান্টারিনেস এন্ড ইন্টিগ্রিটি অফ দ্য ইন্টারসেপ্টেড কমিউনিকেশন। এটা অনেকখানি লিখছি, শেষের দিকে আমি শুধু একটু পড়ি। এতে PW4, PW5, এটা ওনার আসলে ভয়েসটা নেওয়া হয়েছিল এবং সেই ভয়েসের সাথে তারা তুলনা করে বলেছেন যে এটা সঠিক আছে। এবং এটা কিভাবে পেলো এটা নিয়েও আমাদের আছে, যেহেতু অনেক লেখার অভ্যাসটা একটু বেশি বোধ হয়ে যায়, এই জন্য অনেক লিখছি, মাঝখান থেকে একটু একটু পড়ছি। দ্য ইন্টিগ্রিটি অফ দ্য রেকর্ডিং অফ দ্য দিস likewise supported by the uninterrupted chain of custody established through the prosecution witness. The evidence demonstrates the lawful acquisition of the recording from NTMC, preservation of the recording on digital media, formal seizure and documentation. দুপুরের সংবাদ এই পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।